দর্শক, এ পর্যায়ে শুরু করছি কথা সাহিত্য পর্ব। এই পর্বে আমরা জানতে পারব কিছু কথা সাহিত্যিকদের অভিমত। আমাদের এই পর্বে সভাপ্রধানের দায়িত্ব পালন করছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সৈয়দ অলিউল্লাহ পুরস্কার এবং জেমকন পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক সালমা বানী। এই গুণী কথা সাহিত্যিককে আমরা আমাদের মাঝে পেয়ে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে যে কথাকাররা যুক্ত হবেন তারা হচ্ছেন টরন্টো থেকে রোকসানা লেইস। রোকসানা লেইস কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ সাহিত্যের সব অঙ্গনেই স্বতঃস্ফূর্তভাবে লিখে থাকেন। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 6টি। তার বেশ কিছু লেখা ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং প্রকাশিত হয়েছে পত্রিকায়, ম্যাগাজিনে। তিনি বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া ও নর্থ আমেরিকার পত্রপত্রিকা সহ দেশের বিভিন্ন দেশের অন্তর্জাল পত্রিকা ও ব্লগে নিয়মিত লিখে থাকেন। আমাদের সাথে আছেন মন্ট্রিয়াল থেকে আসা নাহার মনিকা। নাহার মনিকার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 6টি। তার লেখায় বাংলাদেশি ডায়াসপোরার সংকট ও টানাপোড়েন উল্লেখযোগ্য। তিনি কানাডার মন্ট্রিয়াল শহরে বসবাস করেন এবং কুইবেক সরকারের স্বাস্থ্য বিভাগে কাজ করেন। আমাদের মাঝে আরও রয়েছেন জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন টরন্টোতে বাস করেন। তার লেখালেখির শুরু খুব ছোটোবেলায়। 2023 সালে তার 3টি উপন্যাস একসঙ্গে প্রকাশিত হয়েছে এবং তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন টরন্টোর পাঠক মহলে। তাকে আমরা বলতে পারি এলাম, দেখলাম এবং জয় করলাম একজন লেখক। এইসব বইয়ে লেখক তার নিজের দীর্ঘ অভিবাসন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং কানাডায় সমাজসেবা কর্মজীবনের অভিজ্ঞতা ব্যবহার করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ওয়াটারলু থেকে আসা লেখক সুশীল কুমার পোদ্দার। সুশীল কুমার পোদ্দার বাংলাদেশে ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন লিটল ম্যাগাজিনে তার অনেক কবিতা ও ছড়া প্রকাশিত হয়েছে। বাংলাদেশ লেখক শিবির থেকে প্রকাশিত জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয় পুস্তিকা তার বিজ্ঞান মনস্ক লেখালেখিগুলোর মধ্যে অন্যতম। ইতোমধ্যে CBN 24 এবং বাংলা মেইলে প্রকাশিত হয়েছে তার ধারাবাহিক আত্মজৈবনিক। অতি সম্প্রতি তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন কনিষ্ঠ লেখিকা, বয়সে কনিষ্ঠ লেখিকা রোকসানা পারভিন শিমুল। রোকসানা পারভিন শিমুল কবিতা, গল্প এবং সমসাময়িক বিষয়াবলী নিয়ে লিখতে পছন্দ করেন। তার কবিতাগুলো মূলত প্রেম ও প্রকৃতি নিয়ে। এ যাবৎ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 3টি। দর্শক, অনিবার্য কারণবশত আমাদের অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। সেজন্য রোকসানা শিমুলের নামটি আমরা পোস্টারে অন্তর্ভুক্ত করতে পারিনি। সেজন্য রোকসানা শিমুলের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি সালমা বানী আপার কাছে। আমরা অবশ্যই মূল্যবান আলোচনা শুনে ঋদ্ধ হব। আমি নিঃসন্দেহে বলছি তারা সাহিত্য ভালোবাসে। একবার বাংলা কথা সাহিত্যের অন্যতম সাহিত্যিক দেবেশ রায় এসেছিলেন টরন্টো। ইউনিভার্সিটি অফ টরন্টো সাউথ এশিয়ান স্টাডিজে একটা ওনার আলোচনা চক্র আর আমরা অর্গানাইজ করেছিলাম। সেখানে উপস্থিতির সংখ্যা ছিল 11 জন। তো আমি খুব লজ্জা পাচ্ছিলাম। বাড়ি ফিরে দেবেশদার সাথে এদিক ওদিক করছি, সরাসরি কথা বলছি না। দেবেশদা বলছেন যে কী ব্যাপার, তুমি এমন করে আলোচনা করছিলাম। কিন্তু দেবেশদা, আমি খুব লজ্জা পাচ্ছি, আজকে উপস্থিতিটা তেমন হলো না। তো দেবেশদা বলছেন আমি একজন শ্রোতার সামনে বক্তব্য রেখে এসেছি। সাহিত্যের আলোচনা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে তারাই থাকেন যারা সাহিত্যকে ভীষণ ভালোবাসেন। আমি উপস্থিত এই সাহিত্য ভালোবাসা, সাহিত্যপ্রেমী সবাইকে আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমার সাথে আজকে মঞ্চে আছেন এই সময়ে সারা কানাডা জুড়ে যারা সাহিত্য, বাংলা সাহিত্য নিয়ে নিবেদিত প্রাণ, তাদের সাথে আমার মনে হয় এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সবাইকে পাই। কত দূর থেকে ছুটে এসেছেন নাহার মনিকা মঞ্চিয়াল থেকে, সপ্তাহ কাজ করে উইকেন্ডে আবার অন্য প্রভিন্সে ছুটে এসে সাহিত্যের আলোচনায় অংশ নেন। সেটা
নিশ্চয়ই প্রমাণ করে তিনি সাহিত্যকে কতটা ভালোবাসেন। নাহার মনিকার আমি খুব গুণী ভক্ত, বলতে পারবো যে গুণী ভক্ত এই কারণে যে আমি নাহার মনিকার বন্ধুত্ব পেয়েছি, আর সেই সাথে সুযোগ পেয়েছি নাহার মনিকার সব বইগুলো পড়ার। তিনি শব্দে 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 ছবি আঁকেন, এই কথাটা আমি বলি, কথাটা বলে গেছেন আমাদের বাংলা সাহিত্যের অন্যতম কবি রফিক আজাদ। তো আমি নাহার মনিকার গল্পের ভক্ত, কবিতার ভক্ত। নাহার মনিকা আসলে সাহিত্যের সকল শাখায় কাজ করছেন। আমি নাহার মনিকাকে প্রশ্ন করার মতো তেমন অনেক প্রশ্নই করতে পারি, কিন্তু তার থেকে প্রশ্নের সীমাবদ্ধতা ওনাকে আটকে না দিয়ে আমি বরঞ্চ নাহার মনিকাকে একটা উন্মুক্ত এলাকা দিয়ে দিই, যেখানে তিনি তার সাহিত্যের সব বিষয় বলবেন, গল্পগুলো লিখছেন। তার শ্রেষ্ঠ গল্প বেরিয়েছে, শ্রেষ্ঠ গল্প তখনই বের হয় যখন একজন গল্পকারের শতাধিক গল্প থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন জেনে যায় নাহার মনিকার শ্রেষ্ঠ গল্প সংকলন বেরিয়েছে, তখন আমরা অনুমান করতে পারি তিনি কত পরিমাণ কাজ করছেন। আমরা শুনি নাহার মনিকার কাছ থেকে তার গল্প লেখা, তার কবিতা লেখার গল্পগুলো। সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রিয় কথা সাহিত্যিক সালমা বানি আমাকে বিব্রত করে অনেক প্রশংসা করে ফেলল। এতগুলো প্রশংসার দাবিদার আমি কি না আমি জানি না, কিন্তু এখানে আজকে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। প্রথমত যে কারণে আমরা সবাই এর আগের পর্বগুলোতে শুনেছি যে আমাদের সবার আসলে মন ভারাক্রান্ত, যে কারণে আমাদের দেশের অবস্থার কারণে আমার মনে হয় যে এখানে সবার একত্রিত হওয়ার কারণে একটা যুদ্ধবদ্ধতা বোধ করছে, যে আমরা সবাই একই রকম চিন্তা করছি মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে। সে কারণে আমার মনে হচ্ছে যে এখানে একত্রিত হওয়াটা একটা ভালো বিষয়। সুব্রত কুমার দাস যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন, এটি মানে আয়োজনটি সার্থক হচ্ছে। আমরা সবাই এখানে এসেছি, একটা কথা আছে না ইংরেজিতে যে শো মাস্ট গো অন, এভাবে অনুষ্ঠানটি চলছে, আমরা আসতে পেরেছি, এটা ভেবে আমার ভালো লাগছে। আর এখানে এখন কথা সাহিত্যের পর্ব। আমি একটা কাজ ভালো পারি, বলার চেয়ে লিখতে ভালো পারি বলছি না, মানে পারি আর কি। আর ছোটবেলা থেকে আমি সে কাজটি করেছি যেটা আমি পারি। আমার পরিবারে একটি ভালো ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে কেউ আমাকে কখনো জোর করেনি যে অন্য কিছু করতে, যে কাজগুলো আমি পারি সেগুলো বাইরে কিছু করতে জোর করেনি। তো আমার মনে হয় যে লেখালেখিটা এই ক্ষেত্রে একটা ব্যাপার আমার সঙ্গে শুরু থেকে হয়েছে একটা কারণে, যে কেউ কখনো বাধা দেয়নি, কেউ কখনো বলেনি যে কেন লিখছো, যেটা আমাদের দেশে সাধারণত নারী লেখকদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হয়নি। আর লিখতে ভালো লাগে, এটা একটা বড় কারণ। একটা লেখা হলে আমার বেশ একটা মনে হয় যে শান্তির মতন একটা ব্যাপার হয় লেখা হয়ে গেলে। তো সে কারণে লিখছি। এখন আমি কি আমার লেখা শুরুর গল্প বলবো, কতখানি বলবো জানি না। আসলে আমি কবিতা লিখতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কবিতা লিখেছি, এবং তখন আমি বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম। ছাত্রীদের হল তখন 6টার সময় বন্ধ হয়ে যেত। তো বন্ধ হয়ে গেলে মেয়েদের আর কি করার থাকে, অনেকে অনেক কিছু করে, গান শিখে, জুডো কারাতেও শিখে দেখেছি মেয়েদেরকে। আর আমার হচ্ছে বই পড়তে ভালো লাগতো, সেই সুবাদে লেখালেখির চর্চাটা ছিল। তো লেখাগুলো আমি পাঠিয়ে দিতাম ডাকযোগে। তখন যে ভদ্রলোকের খাম ছিল ডাক বিভাগের, সেই খামে ভরে একদিন পাঠিয়ে দিলাম তখনকার বেশ পরিচিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রা। তারপর বিচিত্রা দেখলাম যে কাউকেই চিনি না, তখন এক ধরনের বইয়ের চিঠি লিখতে হতো, মাননীয় সম্পাদক মহাশয় আমার কবিতাটি ছাপা পেলে বাধিত থাকবে, এরকম একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি। তারপর অবাক হয়ে দেখলাম যে বিচিত্রার ঈদ সঙ্গে আমার কবিতা ছাপা হয়ে গেছে। তো ছাপা হওয়া তো নিঃসন্দেহে একজন লেখকের জন্য প্রণোদনা। আমরা প্রকাশ করতে চাই, নিজের লেখা প্রকাশিত হতে দেখতে চাই। আমার মনে হয় যে আমি প্রথমত লিখি
নিজের জন্য, কিন্তু তারপরেই লেখাটা বলতে থাকে যে আমাকে কখন পাঠকের পাতি দেবে। তো সে কারণে লেখাটিকে আরও কাটাছেড়া করতে হয়, সম্পাদনা করতে হয়, তারপর পাঠকের পাতে দেওয়ার জন্য তৈরি করতে হয়। তো লেখালেখিটা আমার কাছে আনন্দের যেমন ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। আমি যথেষ্ট পরিশ্রম করে লিখতে পছন্দ করি, এবং একটা কথা আছে, সবাই বলে যে সহজ করে লেখা। আমি অসহজ করে লেখার পক্ষে না, কিন্তু একদম সোজা সাপটা লেখারও পক্ষে না। আমার মনে হয় যে একজন পাঠককেও কোনো সাহিত্য পাঠের জন্য তৈরি হতে হয়। শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল গান শুনতে যেমন গান তৈরি হতে হয়, একজন সাহিত্য পাঠককেও তৈরি করতে হয়, তৈরি হতে হয়। তো আমি আমার লেখালেখিকে আমি ওই জায়গাটা থেকে দেখি যে একজন পাঠক নিজেকে একটু তৈরি করবেন। তার মানে এই বলছি না যে আমি খুব কঠিন কিছু লিখতে পছন্দ করি। আমার মনে হয় যে পাঠকের বোধে আঘাত করে, পাঠককে স্পর্শ করে এমন একটা লেখাই যে কোনো লেখকের জন্য দিন শেষে মানে মুখ্য। ওইরকম একটা লিখতে আমরা সবাই চাই। তো সেই চেষ্টাটাই করে যাচ্ছি। সালমা বানি যেমনটি বললেন, এবছর আমার নির্বাচিত গল্প বেরিয়েছে। আমি দীর্ঘদিন ধরেই লিখছি আর উপন্যাস লিখেছি। তো লেখালেখির উৎকর্ষটা চালিয়ে যাওয়াই আমার চেষ্টা, দেখা যাক। লিখছেন দীর্ঘদিন, কত সংক্ষেপে শেষ করে দিচ্ছেন, বোঝা যাচ্ছে তিনি কাগজে কলমে ডুবে থেকে ভালোবাসেন। গল্পগুলো আমাদের পড়া একান্ত প্রয়োজন। আজকের আলোচনায় আমি ঘুরে আসবো। আজকের এই অনুষ্ঠান, সাহিত্যের অনুষ্ঠান আমাদের আরও আনন্দে ভরে যেত যদি আজকে আমাদের সকলকে দেশ কষ্টে ভুগতে না হতো। আমরা তো সারাক্ষণই দেশ কষ্টে ভুগি যারা আমরা প্রবাসী হয়েছি। আমাদের ভিতর আমরা সারাক্ষণই লালন করছি দেশকে, কিন্তু সেই দেশের সুসংবাদের বদলে যখন দুঃসংবাদ আসে, মৃত্যুর সংবাদ আসে, তখন আমরা কেউ আর আনন্দ ভোগ করতে পারি না। তো আজকের অনুষ্ঠানটা আমরা সবটুকুই শোকের সাথে পালন করছি, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেহেতু অনুষ্ঠান আয়োজন করা হয়ে গেছে, সেজন্যই অনুষ্ঠানে সবাই উপস্থিত। তো এই পর্যায়ে আমাদের সাথে আছেন, আমি এই সময় অনুরোধ করবো আমাদের সাহিত্যিক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন। আপনি আপনার দুটো বই আমি সংগ্রহ করেছিলাম এবং বলেছি, স্বপ্নের ইমিগ্রেশন আর একটি হচ্ছে হাউস হাজবেন্ড। এই দুটো বই নিয়ে আপনি আমাদেরকে আপনার লেখার সাহিত্য যে বিষয়গুলো, যেমন কেমন করে আপনার ভাবনাগুলো এলো, কেন আপনাকে লিখতে ভালো লাগলো। কারণ আপনার সাথে একটা জিনিসের সাথে আমার বেশ এক কাছাকাছি এসে গেছে, সেটা আমি একটু উপন্যাসে কাজ করেছি, সেটার নাম হচ্ছে ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনটা আমি একটা সময়কে ধারণ করেছিলাম, আর সেই সময়টার কথা আমরা যখন 30 বছর আগে এসেছি তখনকার। তো এখন আমরা আপনার কাছ থেকে শুনবো এই আপনার স্বপ্নের ইমিগ্রেশন আর হাউস হাজবেন্ড উপন্যাস সহ আপনার লেখালেখির গল্পগুলো। ধন্যবাদ আপা। আমি আমার গত বছরে বইমেলায় প্রকাশিত হয়েছিল 3টি বই একসঙ্গে। সেটা হলো স্বপ্নের ইমিগ্রেশন, হোমলেস এবং জ্যোৎস্না মেনশন। আর এবারে বইমেলায় হলো সেটা হলো হাউস হাজবেন্ড। সো এই 4টি বইয়ের মধ্যে আপনারা জানতে চেয়েছিলেন স্বপ্নের ইমিগ্রেশন এবং তো এমনিতেই আমরা সবাই জানি আমাদের মন বেশ এলোমেলো, আমরা বেশ একটি ক্রাইসিস দিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আমরা স্তব্ধ হয়ে দেখলাম এবং দেখছি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী, যা আমাদেরকে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে, যা আমাদেরকে এলোমেলো করেছে। যা হোক, প্রকৃতির অনেক নিয়মে আমাদের পরিকল্পিত প্রোগ্রাম করা, এটাই চলতেই হবে, চলছে সব। আমরাও আছি, চাকরি করছি, সংসার করছি, সব কিছুই করছি, এটাই জাগতিক নিয়ম। আমি যদি ফিরে যাই আমার লেখায়, প্রথমে বলি স্বপ্নের ইমিগ্রেশন।
স্বপ্নের ইমিগ্রেশন, ড্রিম ইমিগ্রেশন, সোনার হরিণ কানাডায়। কত স্বপ্ন, কত কিছুই তো আমাদের ছিল, আছে। সেই স্বপ্নকে বেস করে আমরা ইমিগ্রেশন নিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে দেশে এসেছি। তারপর তো আমরা সবাই জানি আমাদের কম বেশি সবারই অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা। আমরা আমাদের কমিউনিটি অনেকে আমাদেরকে ওয়েলকাম করেছেন, চমৎকার সব পরামর্শ দিয়েছেন। তো সবারই ইন্টেনশন ভালো, সব কিছুই ভালো, কিন্তু কখনো কখনো আমরা গাইডেড হই, কখনো মিসগাইডেড হই, কখনো অবচেতন মনে কেউ হয়তো কোনো কিছু গাইড করতে যে কিছু ভুল পরামর্শ দিয়ে থাকেন, যার ফ্যাসারও দিতে হয়। এই সমস্ত কিছু তুলে ধরেছি আমার স্বপ্নের ইমিগ্রেশনে, যেখানে আরেকটি ডায়গ্রাম আমি ওখানে দিয়েছি, যেখানে পাঠকদের উদ্দেশ্যে আমি একটা বল দিয়েছি। অনেকেই এখনো বলছেন যে দোস্ত আমরা এই কানাডা ইমিগ্রেশনে আসতে চাচ্ছি, তোরা তো অনেকদিন থেকে আছিস, কি মনে হয়, কী করবো? আমাকে তো চিনিস, ভালো হয়েছিস, দেশে খেয়ে পড়ে বেঁচে আছে, ভালোই আছে, সো ওখানে যাওয়া কি ঠিক হবে কিনা? এই প্রশ্নগুলো যদি করা হয় আমরা একটু বিব্রত হই। ইটস নট ভেরি ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট কোশ্চেন। আমাদের কানাডায় আসবো, ভালো খারাপ এক একজনের এক এক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, ভালো মন্দের মানদণ্ড ভিন্ন ভিন্ন। সো এই ভিন্নতা সমাধান আমার কাছে নেই, তবে আমার অভিজ্ঞতা আছে, একচুয়ালি অভিজ্ঞতা বর্ণনা করেছি, সেখানে কিছু সাকসেস স্টোরির কথাও আছে। এই হচ্ছে স্বপ্নের ইমিগ্রেশন। এটা হলো স্বপ্নের ইমিগ্রেশন পরে আরেকটি বই যেটা আমি গতবার বের করেছিলাম, সেটা হলো হোমলেস। আমি দর্শকদের যদি বলি, এটা হলো আমার স্বপ্নের ইমিগ্রেশন বই, প্রায় 200 পেজের বই। এবার আমি বলছি হোমলেস বই। আমি বাই দ্য ওয়ে একটু করে নিই, আমার এখানে অকুপেশন হচ্ছে আমি মেন্টাল হেলথ ওয়ার্কার। আমি এখানে দুটো নন প্রফিট অর্গানাইজেশনের প্রায় 10 বছরের অধিক সময় ব্যাপী কাজ করে আসছি। আমার ক্লায়েন্ট হলো হোমলেস, আমার মেন্টাল হেলথ প্যাশন। সো আমি একজন রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসেবে খুব কাছ থেকে এনাদের দেখেছি। আমি আরও দেখেছি একজন সিটিজেন হিসাবে, একজন কানাডার নাগরিক হিসাবে আমরা যখন হাইওয়ে থেকে বের হয়ে এক্সিট হয়ে আসি, গাড়ির কাছের গ্লাসের কাছে নামিয়ে যখন দেখি হোমলেস ক্যাব এগিয়ে দিয়ে, থালায় উঁচিয়ে দিয়ে পয়সা চাচ্ছেন, আমাদের বিবেককে নাড়া দেয়। এটা তো আসছি, এটা তো আর আমাদের সেই পুরনো দেশ নয়, এসব দেশ সভ্যতা এখানে কেন্দ্রিক করছে, এখানে অনেক সুবিধা, অনেক বেনিফিট, তারপরে এনারা এইভাবে কেন? এই সমস্ত প্রশ্নের ব্যাপারগুলো আমি অনেক আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। হোমলেস আর মেন্টাল হেলথ হলো অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইন্টিগ্রেটেড পার্ট, এরা একে অপরের সম্পূরক। এই বিষয়গুলি কীভাবে আমাদেরকে আমাদের ফ্যামিলি ডিনামিক্সকে খণ্ডন করে আমাদেরকে আজকে সংসার থেকে, সুসজ্জিত বাসা থেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলে দেয়, হোমলেস বানায়, সেই বিষয়গুলো আমি একটি কল্পিত চরিত্র, বাংলাদেশ কমিউনিটির একটা কল্পিত চরিত্র, যদিও এখনও আমি আশাও করি না বাংলাদেশের কেউ এখানে হোমলেস হোক, তো বইটি আমরা ভবিষ্যতের কথা জানি না, হোক তা হয় না, তারপরেও আমরা যদি একটু সাবধান হই, আমরা যদি বিষয়গুলোকে একটু মেনে চলি, হয়তো আমরা সক্ষম হব আমাদের এখানে প্রবাসে বাংলাদেশে হোমলেস মুক্ত কমিউনিটি তৈরি করতে। সো এটা হচ্ছে হোমলেসের ব্যাপার। এরপরে আমি জ্যোৎস্না ম্যানশন আরেকটা বই লিখেছিলাম, এটা আমার হাতে দেখতে পাচ্ছেন। জ্যোৎস্না ম্যানশন এটা হলো অনেকটা পলিটিক্যাল বই। বেশ কিছু বলবো না, কয়েক বছর আগে কোনো এক ঠান্ডার মধ্যে টরন্টোতে কিছুদিন বেশ লুটেরা বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছিল। সো আমি আমার খুব ঠান্ডার মধ্যে বা মাইনাস কত টেম্পারেচার, আমার ফ্যামিলি নিয়ে প্যাকার হাতে উঠে আমি সেই কথাগুলো বলছিলাম। তো আমরা জানি আমাদের দেশে কিছু মানুষ, তথাকথিত মানুষ আছেন, সভ্য সুশিক্ষিত মানুষ আছেন, দেশের জনগণের টাকা এনারা হাতিয়ে এরা পাড়ি জমান কানাডা সহ আরও কোনো সুসভ্য দেশে, সেখানে ওনারা মানি লন্ডারিং যে কোনো কিছু হবে এনারা নিয়োজিত থাকেন, আই ওয়াশ করেন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কমিউনিটিতে। কিন্তু আমার ইচ্ছা এই মানুষগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের হাতের সাথে সাথে একটু আমরা একটু পরিচয় করে দিই, একটু তুলে ধরি, একটু শেখাই, বাবা আর যাই করো, এই মানুষগুলোকে চিনে রাখো, এই মানব আমাদের দেশের টাকা মেরে এনেছে, এই দেশ সাথে না,
এদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। সো এটাকেও কল্পনা চরিত্র অনেক ঘটনার প্রভাব নিয়ে আমি এই আমার জ্যোৎস্না ম্যানশন উপন্যাসটি লিখেছিলাম। এবার আসি আমার এবারের উপন্যাস। এবারের উপন্যাস হচ্ছে এটা হলো হাউস হাজব্যান্ড। হাউস হাজব্যান্ড আমরা একটু ফানি টপিকটাও আমরা সবাই জানি আমাদের সমাজ আমাদেরকে শিখিয়েছে পুরুষ এক ধরনের কাজ করবে, মহিলা এক ধরনের কাজ করবে। মহিলা তো না, সমাজ আবার বলে মেয়ে ছেলে, মেয়ে মানুষ, যেন মানুষের একটা ভূমিকা। সো এই ধরনের অনেক সোশ্যাল জেন্ডার রোল বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি আমি। আমাদের সমাজের অনেক অবহেলিত নেগলেক্টেড বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আর যেটা করেছি সেটা হলো যে আমাদের জেন্ডার রোলটাকে যদি আমরা একটু সুইচ করে ফেলি তখন কি চেহারা হতে পারে, সেই চেহারাটা এখানে আমার গল্পের নায়কের জীবনে ঘটেছে। অবশ্যই এক কাল্পনিক চরিত্র। এটা তার মেন্টাল হেলথকে কীভাবে এফেক্ট করেছে, তার ফ্যামিলিকে কীভাবে এফেক্ট করেছে, সেটা আমি এখানে বলার চেষ্টা করেছি এই হাউস হাজব্যান্ড। আশা করি এই বইটিও আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার উপন্যাস সমূহ। আমাকে আর একবার যদি একটু সুযোগ দেন, আমি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম। আমি কোনো এক সময় এই এখন যদি দেন বা একটু পরবর্তী দেন সেটা একটু দর্শকদের আমাদের আজকে অনেকটা সময় আছে হাতে। আমার কাছে স্লিপটা হচ্ছে 9:15 পর্যন্ত আমরা এই আলোচনা চালাতে পারবো, যদি আমরা অডিয়েন্স থেকে মানে বিরক্ত ইঙ্গিত না পাই। আমি কি বেশি সময় নিয়ে ফেলছি? না, আপনাকে বলছি যে আপনি যথেষ্ট। আমি আসলে কিছুতেই আমার লোভ সংবরণ করতে পারছি না। এটাকে একটু শেয়ার করতে চাই, কারণ এর মধ্যে আছে আমাদের ক্ষত বিক্ষত হৃদয়, আমাদের রক্তাক্ত হৃদয়। এর আগে এক কবি বলে গেলেন, কবিদের হৃদয় রক্তাক্ত হয়, রক্তে প্লাবিত হয়, মানবতা যেখানে প্লাবিত হয় কবিদের হৃদয় সেখানে প্লাবিত হয়। আসলে সেটাকে একটু দেখি। এই কবিতাটা আমি লিখেছিলাম আগে, তখন নাম দিয়েছিলাম স্বাধীনতার পরাধীনতা। তো এখন আমি দু এক লাইন এদিক ওদিক করে এটাকে আবার লিখেছি, নাম লিখি, জাস্ট লিখেছি আমরা শোনা হব। সভ্যতার অসভ্যতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে স্বাধীনতার পরাধীনতার কথা ভাবছিলাম। গণতন্ত্রের গণতান্ত্রিকতার কথা ভাবছিলাম, চেতনার অচেতনতা নিয়ে ভাবছিলাম, মনুষ্যত্বের পাশবিকতা নিয়ে ভাবছিলাম। হঠাৎ করে ছোটবেলার সেই দুরন্ত পড়ার সময়ের প্রাইমারি স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। পণ্ডিত স্যার ক্লাসে বেদ উঁচিয়ে সহসায় বললেন, বলতো স্বাধীনতা মানে কি? মানি, নিতেন, রঞ্জুর মতো সব বাঘা বাঘা ভালো ছাত্ররা একে একে হুমড়ি খেয়ে গট গট করে সব বইয়ের ভাষায় বলে দিল, স্যার স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভাবে ডট ডট ডট। আমি আর নান্টু লাস্ট বেঞ্চিতে বসে নয়নমণি সিনেমার গল্প করছিলাম। পণ্ডিত স্যার নান্টুকে হঠাৎ করে একই প্রশ্ন করায় বেচারা ঘাবড়ে গিয়ে খাম চুলকাতে বললেন, স্যার স্বাধীনতা মানে এই মনে যা কিছু এলো তাই প্রকাশ করে বলে ফেললাম, মনে যা চাইলো তাই করলাম, মন চাইলেই কারো পাছায় লাথি দিলাম, এই আর কি। আমি এখানে আর দেখতে পাচ্ছি না, সরি। এখানে দেখতে পাচ্ছি না। আমার সর্বশেষ লাইন ছিল এরকম, আমি আজ এত বছর পরে নান্টুর সেই স্থানের মার খাওয়ার কথা ভাবছিলাম, আর সেই আবু সাইদের পুলিশের গুলিতে ঝাঁচড়া হওয়া বুকের কথা ভাবছিলাম। ধন্যবাদ। ভালো লাগলো, আপনারা আশা করছি খুব উপভোগ করলেন। এখন যেটা হচ্ছে যে অরহান পামুক এই সময় খুব জনপ্রিয় উপন্যাসিক। তিনি বলেছেন, আই রিড এ বুক ওয়ান ডে
and it changed my whole life. তো আমাদের ভিতরে এমন লেখক আছেন যাদের জীবনের যাদের একটা বই অনেকের জীবনেরই মোড় বদলে দেয়। তো যেটা হচ্ছে সাহিত্যের কোনো দেশ কাল বা সময়ের উপর নির্ভর করে না। আমরা দেশে থেকে দূরে এসেও এখন বিশ্ব বাংলা গড়ে তুলেছি সারা পৃথিবীতে। আমাদের সাহিত্যিকরা এই প্রবাসে বসে বাংলাদেশের উপরে ক্রমাগত লিখে চলেছে দেশের মানুষ এবং সব কিছু নিয়ে। তো এই সময় আমাদের ভিতরে আছেন রোকসানা পারভিন শিমু। আমি আপনার কাছ থেকে আপনার গল্প লেখার আপনার লেখক জীবনের সব কিছু স্মৃতিচারণ করতে বলবো এখানে, যেটা আমাদের আগামী প্রজন্মের লেখকদের জন্য বা আগামী দিনে যারা লেখক হবে ভাবছেন তাদেরকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ আপা। আজকের এই অনুষ্ঠানটাতে আসতে পেরে আমি সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করছি, গর্বিত মনে করছি, কারণ এত সব প্রমিনেন্ট ফেস আর এত ভালো ভালো রাইটারের সাথে আমার পরিচয় হচ্ছে, লেখক কবির সাথে। আসলে অনেকে তো আসলে সরাসরি কখনো দেখা হয়নি, হয়তো অনেকে লেখা পড়েছি ফেসবুকে বা মিডিয়ার মাধ্যমে, বাট এই যে সরাসরি দেখা, তাদের সাথে কথা বলা বা তাদের কথাগুলো শোনা, এটা আমাকে অবশ্যই অনেক সমৃদ্ধ করবে বলে মনে করছি। আর আমি আসলে খুবই অল্প সময় বলবো যে ছোট, আমাদের অনেক ছোট, সব লেখা শিখছি, এখন লেখা শিখছি। তো আমি আসলে লেখা শুরু করি আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি বা সেই সময়ে আমার প্রথম গল্প ছাপা হয় একটা পত্রিকায়, পাতাবাহার পত্রিকায়, ছেলেধরা নামে। আর আমি যখন আবৃত্তি শুরু করি সেটা ছিল যে আমি যখন স্কুলে যাইনি, স্কুলে তখনও ভর্তি হইনি, তখন থেকে আসলে আমাদের পরিবার থেকে আসলে এই সাংস্কৃতিক পরিমণ্ডলটা গড়ে ওঠা। কারণ আমার আব্বা যখন আমার বোনকে কবিতা শেখাতেন, আমি দেখা গেছে যে তখন স্কুলে ভর্তি হইনি, কিন্তু আমি তার সেই পড়া থেকেই কবিতাগুলো মুখস্থ করে ফেলেছিলাম। তো তখন আমি খুকিও কাঠবিড়ালি বা লিচুচোর কবিতা আবৃত্তি করে অনেক পুরস্কার পেয়েছি। মানে ছোটবেলা থেকে মনে হয় আমি স্কুলে পড়তে আগে অনেকে আমাকে চিনতেন যে আমি আবৃত্তি করি বা নাচি, এই টাইপের একটা কিছু। তো এই যে পরিবার থেকে জিনিসটা বেড়ে ওঠা বা গড়ে ওঠা, মানে পড়াটা আমার কাছে খুব ভালো লাগতো যে ছোটবেলা থেকেই আমরা যে পরিমাণে বড় হয়েছে, আসলে সবাই আমাদের সময় বলবো যে আমরা তখন বই পড়তে পছন্দ করতাম। সেটা পড়ালেখার বই থেকে বেশি পরিমাণে আমরা পড়তাম গল্প উপন্যাস। যখন আমি 9-10-এ পড়ি বা 7-8-এ পড়ি, তখন থেকেই আমি অনেক বই পড়তাম, কিশোর ক্লাসে পড়তাম। আর সেখান থেকে হয়তো বা লেখার আগ্রহটা কিছু কিছু গড়ে ওঠে। আর যেহেতু গল্পটা শুরু করেছিলাম সেই ছোটবেলা থেকে একটু একটু করে, তো লেখার অভ্যাসটা ওইখানেই। আর যখন কলেজ ইউনিভার্সিটি ছিলাম সেই সময়গুলোতে আমার অনেক কবিতা বা গল্প বের হয়েছে। তখন আমি পত্রিকার সম্পাদিকা ছিলাম, একটা সময় সাহিত্য সম্পাদিকা ছিলাম আমাদের সারদা সুন্দর মহিলা কলেজে। তো আমি দেখেছি যে মানুষের কাছাকাছি আসা যায় আসলে কোনো কিছু লেখার মাধ্যমে। তো আমি কবিতা আসলে শুরু করি অনেক পরে লেখা। আমি কবিতা শুরু করেছিলাম মনে হয় 2017 এই সময়গুলোতে। কারণ আমি পড়তাম, প্রচুর পড়তাম, কিন্তু ইদানিং যে লেখাগুলো দেখছিলাম, সেই সময় যে লেখাগুলো দেখছিলাম, আসলে আমি অনেক কিছু মনে হতো কি আমি বুঝছিলাম। ইভেন যে লেখাগুলো আমি বুঝছিলাম, যে শব্দগুলো আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, কঠিন ভাষায় শব্দ লিখে যাচ্ছেন কবিরা, তখন মনে হলো যে আচ্ছা আমি একটু চেষ্টা করি না হয় সহজ ভাষায় কিছু লিখতে। তো তখন আমি একটু লেখার চেষ্টা করলাম কবিতা। তো আমি যখন ফেসবুকে দিলাম বা আমার পাঠক দেখলাম যে তারা দেখলাম যে বেশ প্রশংসা করছেন বা কোনো আলোচনা সমালোচনা সেখানে হচ্ছে। তো আমার প্রথম কবিতার বইটি বের হয়েছিল 2020-তে, এলোমেলো ভাবনা। আসলে কবিতাগুলো খুব এলোমেলো ভাবেই ছিল, মনে হয় আমার যা মনে এসেছে, যখন যেটা মনে করেছি সেভাবে লিখেছি। কিন্তু আমি দেখেছি যে যখন আমি কোনো বুক রিভিউ পেয়েছি, দেখেছি যে সবাই চমৎকারভাবে সেখানে সাহিত্য বিশ্লেষণ করেছেন। হয়তো আমি
তাদের মতো করে চিন্তাও করিনি, কিন্তু তাদের সাহিত্যিক বিশ্লেষণগুলো আমাকে অনেক ঋদ্ধ করেছে, আমি মনে করেছি যে আমাকে অনেক সম্মানিত করেছে। তো এরপরে আমি যখন গল্প লিখতে শুরু করলাম আবার, যে আমি আমার দেখা জিনিসগুলো আমি লিখি না কেন, আমি যখন আমার ছোটবেলা থেকে কিছু ঘটে যাওয়া ঘটনা বা আমার চোখের সামনে যে জিনিসগুলো ঘটছে আমি লিখতে শুরু করি, লিখি। তো আমি দেখছি যে আসলে লেখা বিষয়টা খুব আনন্দের, একটা মজার একটা ব্যাপার। হয়তো অনেক সময় দেখা গেছে আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ডের সঙ্গে অনেক সময় আমার কনফ্লিক্ট হচ্ছে যে আমি রাত জেগে কেন লিখছি। এই সাপোর্টটা মনে হয় একজন হাজবেন্ড যেভাবে তার ওয়াইফের কাছ থেকে পান, আসলে মহিলারা, আমরা যারা মেয়ে লেখিকারা আছি তারা একটু কম পাই পরিবারের সাপোর্টটা। আসলে সবসময় সবাই মনে করেন যে আমরা অকারণে সময় দিচ্ছি, আমরা পরিবারে হয়তো তেমন কোনো সময় দিচ্ছি না বা তেমন কিছু করছি না। আসলে এটা আমাদের ভালো লাগার বিষয় থেকে আসা, আমাদের সময়কে ধরে রাখার চেষ্টা। এটা হ্যাঁ, যারা করে যাচ্ছি তারা একটু কষ্ট করে যাচ্ছে, কিন্তু যখন কিছু একটা বের হচ্ছে আমাদের কাছ থেকে বা আমার লেখা থেকে, যখন আমি একটা গল্প শেষ করছি তখন আমার মনে হয় যে আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক কিছু পাওয়া এখান থেকে, অনেক ভালো লাগার একটা বিষয়। যেমন আমি গত কয়েকটা দিন ধরে খুব অস্থিরতার মধ্যে আছি, যখন থেকে দেখছি বাংলাদেশের পরিস্থিতি এইরকম অবস্থায় আছে, মানে খুব অস্থিরতার মধ্যে কাটছে, যে এখানে আমরা কোনো কমিউনিকেশন করতে পারছি না, যোগাযোগ করতে পারছি না, দেশের সবাই কেমন আছে। আসলে এত নিউজ শুনছি, কিছু রিউমার আছে, কিছু সত্যি আছে, আমি ঠিক জানি না কোনটা ঠিক কোনটা না ঠিক। তো তারপরেও যখন মনে হয়েছে যে কিছু লিখি, এই সময়কে ধরে রাখার জন্য কিছু লিখি, তখন কিন্তু দেখেন আমি দুটো কবিতা লিখেছি এটার উপরে, এই সময়কে নিয়ে। তো লেখার পর আমার মনে হয়েছে যে আমি কিছুটা তো লিখলাম, হয়তো বা এই কবিতাটা যে অন্য কেউ পড়বে তখন হয়তো বা সে কিছুটা ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ আমাদের কি করা উচিত, আমরা এখান থেকে কিছু করতে পারছি না, আমাদের প্রতিবাদের ভাষা আসলে এখান থেকে কতটুকু পৌঁছাবে আমরা জানি না, কিন্তু তারপরে আমাদের সময়কে ধরে রাখার চেষ্টা হচ্ছে। আর আমি আমার বই নিয়ে বলবো যে আমি যেগুলো লিখেছি আমার দেখা ঘটনা থেকে লিখেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে লিখেছি, আমি আমার যেখানে কাজ করছি আমি কাজ করছি বাচ্চাদের নিয়ে ডে কেয়ারে। তো আলটিমেটলি সেখানে যে ঘটনাগুলো দেখছি বাচ্চাদের উপরে আমি সেগুলো থেকে লেখার চেষ্টা করেছি। তো এখানে আমাদের যখন আমি বর্তমান সময়কে লিখছি, অবশ্যই সেটা দেখা যাচ্ছে ক্যানাডা ভিত্তিক লেখায় কিন্তু চলে আসছে যে আমাদের এখানকার সমাজ ব্যবস্থা বা এখানকার জীবনযাত্রাটা কেমন, সেখান থেকে কিন্তু চলে আসছে। তো আমার গল্পগুলো মনে রেখেছিল, এই বইটা প্রকাশিত হয়েছিল গত বছরে। এখানে 15টা গল্প আছে, এবং 15টা গল্প 15 ধরনের আসলে আমি বলবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা মেয়েরা যেখানে স্ট্রাগল করছে বা মানুষ যেখানে স্ট্রাগল করছে, নাটোরের মেয়েরা, তো আমি সেগুলোকে ধরে রাখার চেষ্টা করেছি, আমার দেখা ঘটনাগুলোকে আমি এক্সপ্রেস করার চেষ্টা করেছি। তো পাঠক যখন পড়েছেন তারা মনে হয়েছে যে তিনি বুঝি ওই অবস্থানে আছেন। আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে সরাসরি দেখেননি, বাট তার হাজব্যান্ডের কাছে তাকে আমার একটা বই পাঠিয়ে দিয়েছিলাম। তখন তিনি বলছিলেন যে আমি বলছিলাম যে আমি হয়তো আর লিখবো না, কারণ অনেক ঝামেলা হয় লেখালেখি করতে গেলে। তো তখন সে আমাকে বলছিল আপনি কখনোই লেখা থামাবেন না, কারণ হচ্ছে আপনার লেখাটা আমার কাছে সুচিত্রা মিত্রের মতো মনে হয়েছে। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি বা কিরকম লিখেছি, এটা পাঠক বলতে পারবে যে আমি কতটুকু লিখতে পেরেছি, কিন্তু আমি চাই আসলে আমাদেরকে প্রকাশ করতে সবাই এই একটু হলেও যদি চেষ্টা করে তার সময়গুলোকে ধরে রাখতে, অবশ্যই সবাই পারবে, এটাই আমার প্রত্যাশা। ভালো লাগলো চমৎকার তার নিজের জীবনের গল্পগুলো কীভাবে তিনি লিখলেন। তবে আমরা যেটা দেখছি যে প্রত্যেক লেখকেরই তার নিজস্ব লেখার একটা সংগ্রাম আছে, একটা সময়ের ভিতরে তাদের যেতে হয়, যেমন তিনি মধ্যরাতকে বেছে নেন। একজন নারী লেখকের জন্য এটা খুব একটা সময়ের সাথে যুদ্ধ করার ব্যাপারও বটে। তবে যেমন আমাদের আজকের সাহিত্য আমরা টরেন্টে বসে যেটা লিখছি সেটা আগামীতে যে বিশ্ব সাহিত্য হয়ে উঠবে না সেটা বলা যায় না, কারণ আমরা যখন পৃথিবী বিখ্যাত উপন্যাসগুলো পড়ি, যখন দেখি 100
ইয়ার্স অফ সলিটিউড যিনি লিখেছেন মার্কেস, তিনি তার জায়গায় বসে লিখেছেন, কিন্তু আজকে সেটা বিশ্ব সাহিত্যের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপন্যাস। ঠিক একইভাবে আমরা যদি পৃথিবী বিখ্যাত আরও উপন্যাসগুলো দেখি, ওয়ার অ্যান্ড পিস থেকে শুরু করে সবগুলো উপন্যাস আসলে সময়কে ধারণ করে, যে সময়টা ধারণ করে সেটা পরবর্তীতে ইতিহাস হয়ে যায়। আজকে যারা উপন্যাসে কাজ করছেন আগামী দিন তারা ইতিহাসবিদ, আবার ইতিহাসবিদ হচ্ছেন উপন্যাসিক। সুতরাং গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা আমরা যাই বলি না কেন, এই সময় যেটা লেখা হচ্ছে সেটা আমাদের সাহিত্যের ইতিহাস, আমাদের বাংলা সাহিত্যের গর্বিত ইতিহাস। তো এই সময় আমি কথা বলতে বলবো তার নিজের লেখার সব কিছু। আমি তার জাপানের যাপিত জীবন এবং তার যুদ্ধ দিনের স্মৃতি, এই বই দুটো আমি এবার বইমেলা থেকে নিয়েছিলাম। হ্যাঁ না, আমি সেটা বলছি, সরি, হ্যাঁ বাংলা মেয়ে, জি এখানে আমি পড়েছি। তো বলছি, তবে এটা আমাদের জন্য সত্যি অহংকারের ব্যাপার যে আমরা টরন্টোতে অনেক সাহিত্যিক এবং ক্যানাডাতে অনেক সাহিত্যিক নীরবে কাজ করেছে। আপনি আপনার লেখার জীবন নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে। আসলে শুভ সন্ধ্যা। আমাকে এই এক মহৎ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মিন্টু ভাইকে এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী আমাদের ধরম দাদা সুব্রত দাদাকে এবং তার টিমকে। এবং তার সঙ্গে আমার এই বই নিয়ে কিছু বলতে গেলে আরেকজনকে ধন্যবাদ না দিলেই নয়। তিনি কোনো ব্যক্তি নন, আসলে তিনি এক প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ফেসবুক। সেই ফেসবুকের কারণে আমার এই বইয়ের অবলোচন তার পরিচয় খুঁজে পেয়েছে। যে এটা সিরিজ হয়ে এসেছে। আসলে আমি কোনো মনোরোগ বিশারদ নই, কিছু নই আসলে, কিন্তু মানুষের মনোজগতের জটিল রসায়ন, সামাজিক সম্পর্ক এগুলো নিয়ে ভাবতে বেশ ভালো লাগে। তারই ধারাবাহিকতায় আজ থেকে অনেকদিন আগে ফেসবুকে আমি লেখা শুরু করেছিলাম যাপিত জীবনের বিভিন্ন রকম সমস্যা এবং বিশেষত মানসিক সম্পর্ক এগুলো নিয়ে। তো সেই সময় লিখতে লিখতে একটা চরিত্র, একটা অবয়বহীন চরিত্র আমার মাঝে আসলে লেখার মাঝে অঙ্কুরিত হয়েছিল। তারপর লিখতে 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 একদিন সেই চরিত্রটি উদ্ভাসিত হয়ে ওঠে এবং সে তার আপন পরিচয় অবলোচন নামে আমার প্রকাশ পায়। অবলোচন সে আমার সঙ্গে কথা বলে, এটা কষ্টের কথা বলে, সেটা দুঃখের কথা বলে। তার পিতামাতা মৃত্যু দেবতাকে প্রসন্ন করার জন্য তার নাম রেখেছিল অবলোচন। এমনই একটা অবাঞ্ছিত নাম, এমন একটা অবাঞ্ছিত নামের ভার বহন করতে যে সারাটা জীবন সে ব্যক্তিত্বের সংকটে পড়েছে, সে দুঃখের কথা বলে। অবলোচনের একটা ভালো দিক হচ্ছে অবলোচন পড়তে ভালোবাসে, লিখতে ভালোবাসে, সৃজনশীল কর্মে সে ব্যস্ত থাকতে যায় এবং তেমনই করে সে জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো ফেসবুকের পাতায় লিখে প্রকাশ করে এবং তার ভিতরে প্রত্যাশা সৃষ্টি হয় যে তার এই লেখা দেখে তার নিকটতম আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাকে ভীষণ রকম প্রশংসা করবে, সে উৎসাহিত হবে। কিন্তু দিন শেষে দেখা যায় যে তার লেখাকে সবাই উপেক্ষা করে তার চেয়েও অপেক্ষাকৃত নিম্নমানের লেখাকে তারা উৎসাহিত করছে, সেখানে তারা লাইক দিচ্ছে। অবলোচন চরমভাবে ব্যথিত হয়। এই ব্যথা আস্তে আস্তে তার মনোজগতে একটা বিশিষ্ট পরিবর্তন নিয়ে আসে। সারাটা পৃথিবীকে তার পর মনে হয়, যাদেরকে সে আত্মীয় ভেবেছিল, যাদেরকে সে আপনজন ভেবেছিল, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে তার ইচ্ছা করে। এমনই করতে করতে আসলে মানুষের মনোজগতের জটিল রসায়ন ও জানতে না পেরে একটা কঠিন রোগে আক্রান্ত হয়। একসময় খুব সদাবাদী মানুষটা খুব খিটখিটে মেজাজে একটা মানুষের পরিণত হয়। তার বন্ধু বান্ধব তাদের পরিবর্তনে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার তাকে অনেক প্রশ্ন করে অদ্ভুত এক রোগের সন্ধান পান। যে রোগটি হচ্ছে আমাদের এই 21 শতাব্দীর ফেসবুকের একটা উপহার বলা যায়, এক নীরব মহামারী। সে রোগের নাম হচ্ছে ফেসবুক অ্যাডিক্টেড ডিসঅর্ডার। প্রথমে আমি নামটা যখন শুনি তখন আমার হাসি পেয়েছিল, কিন্তু যখন আমি দেখেছি যে আমার গল্পের অবলোচন কষ্ট পাচ্ছে
আর এই অবলোচনের সাথে সাথে পৃথিবীর প্রায় 200 মিলিয়নের অধিক মানুষ, যার মাঝে সবচেয়ে তরুণ মানে তরুণদের সংখ্যা অধিকাংশ বেশি, তারা এই কঠিন রোগে নীরবে নিভৃতে তার কষ্ট পাচ্ছে। আসলে আমাদের সময় মানে আমরা যখন ছোটবেলা ছিলাম বা আমরা যখন বড় হয়েছি ইউনিভার্সিটি লাইফ বা কলেজ লাইফে, আমাদের জীবনে তেমন কোনো জটিল সমস্যা ছিল না। আমাদের জীবন জটিলতা খুবই কম ছিল, কারণ আমরা তখন মানুষের মুখটাকে দেখতাম, মুখটাকে থেকে বিশ্বাস করতাম, মুখটাকে থেকে আস্থা রাখতাম। কিন্তু এই ফেসবুক মুখের পিছনে মুখ নষ্টে যখন কাছে নিয়ে এসেছে, তখন আমরা অনেকেই কষ্ট পাই, অবলোচনা কষ্ট পাই। অবলোচনা যখন দেখে যে মেসেঞ্জারে সেই জোনাকি বোকার মতো নিরাপদ জানিয়ে তার আত্মীয়স্বজন বসে আছে, তার নিকটতম লোকজন বসে আছেন, তাকে তার স্মরণ করেন, অবলোচনা ভীষণভাবে ব্যথিত হয়। কিন্তু একটা দিক, এই ফেসবুক অ্যাডিকটিভ ডিসঅর্ডার, যদিও রোগটা অনেকেই না জানে না, এটা একটা রোগ বা একটা ডিসঅর্ডার, কিন্তু এটার এমনই সুদূরপ্রসারী ইফেক্ট সমাজে যে রোগটা মানুষের মন থেকে তার শরীরে আক্রান্ত হয়, যেটাকে বলা হয় সাইকোসোম্যাটিক, এবং সেই লোকটি আস্তে আস্তে তার নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তার সৃজনশীলতা হারিয়ে ফেলে, এবং সে নিজকে মনে করে একাকী। এবং একাকিত্ব যখন তাকে পেয়ে বসে, তখন তার পাশাপাশি নেশাগ্রস্ততা এবং অনেক কিছু তাকে আক্রান্ত করে। অবলোচন একসময় এটা সে বুঝতে পারে, কারণ সে প্রচুর পরিমাণে পড়াশোনা করে। সে জ্ঞানার্জনের মাধ্যমে একসময় বুঝতে পারে যে না, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এবং মানুষকে হিংসা, দেশ, ঘৃণা, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। একমাত্র জ্ঞানার্জনের মাধ্যমেই মানুষ এই পরিবর্তন ঘটাতে পারে। তো অবলোচন পড়াশোনা করে ঠিক ওইখান থেকে বের আসার জন্য চেষ্টা চালিয়ে যায় এবং অবশেষে সে সফলতা লাভ করে। কিন্তু অবলোচনের জীবন আসলে বহুমুখী সমস্যায় জর্জরিত। একসময় সে পথ চলতে চলতে তার বুদ্ধি প্রতিবন্ধী পুত্রের সঙ্গে সে জড়িয়ে ফেলে তার নিজের জীবনকে। এই প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে পৃথিবীতে প্রায় 1% শিশু অস্বাভাবিক জন্মগ্রহণ করে, যাকে অনেকে বলে অটিস্টিক, কেউ বলে এটা রোগ, কেউ বলে এটা রোগ নয়। এটা হচ্ছে প্রকৃতির এক অদ্ভুত বৈচিত্রতা, যেটাকে বলা হয় আমাদের মেন্টাল ডাইভার্সিটি, হতে পারে মেন্টাল ডাইভার্সিটি। কিন্তু এই সমস্ত শিশুগুলো সমাজে অবহেলিতভাবে, সাংঘাতিক অবহেলিতভাবে মানুষ হয়। যদি যদি প্রকৃত গাইডেন্স দেওয়া যায়, তাদের প্রতি সহমর্মিতা দেখানো যায়, তাহলে তারা সমাজে আমাদের মতো ভাত মাছ খাওয়া বা জাস্ট আমরা খাই দাই ঘুমাই এরকম স্বাভাবিক মানুষের চেয়েও অনেক 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 কিছু করতে পারে। অবলোচনা সেই জিনিসটাই তার এই বইয়ের মাঝখানে বলেছে। আজকে আমাদের অবলোচন বয়সের ধারে উজ্জ্বল, প্রকৃতি তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে তার করে দিয়েছে জীবনের এক অদ্ভুত এক প্রান্তে। সে আজ পৃথিবীর প্রায় 50 মিলিয়ন মানুষ যারা পথের মাঝে পথ হারিয়ে ফেলে, এমন এক মন ভোলা রোগ, যেটা পৃথিবীর নীরব মহামারী, এবং প্রতি বছর প্রায় 10 মিলিয়ন ব্যক্তি এই রোগে আক্রান্ত। তেমনই এক নীরব মহামারীতে তিনি আক্রান্ত। তিনি প্রায় হারিয়ে যান, কোথায় তার বাড়ি তিনি খুঁজে পান না। তার অত্যন্ত নিকটতম আত্মীয় কানে তিনি চেয়ে থাকেন, চেয়ে থেকে ভাবেন অজান্তে পর্যন্ত কেন আমার এত কষ্ট হয়। এই নীরব কান্না, এই নীরব ব্যথাকে আমি শব্দের মাঝে করতে চেয়েছি আমি এই অবলোচনা। ধন্যবাদ। আমরা শুনলাম তার লেখার অভিজ্ঞতা। আসলে আমরা যারা প্রবাসে আছি, আমার সবসময় একজন আমার প্রিয় উপন্যাসী, কবি, গল্পকার সব্যসাচী যাকে বলা হয়ে থাকে, তার একটা প্রবাদ অথবা উক্তি আমার মনে পড়ে। তিনি বলেছেন যে একজন গল্পকার, উপন্যাসী তার মৃত বাবার মাথার কাছে বসে গল্প উপন্যাস সাজায়। আজকে আমাদের দেশে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, আমাদের দেশে যে রক্তের স্রোত বইছে, এই নির্মমতা নিয়ে আমাদের হয়তো এখান থেকে একজন উপন্যাসিক বা গল্পকার এমন গল্প উপন্যাস লিখবেন যেটা ইতিহাস হয়ে থাকবে। তো আমাদের শেষ পর্যায়ে চলে এসছে আপনাদের এই
সামনে থেকে যদি কারো প্রশ্ন থাকে আপনারা এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি। আমাদের এখানে গুণী লেখকদের কাছে আপনাদের যে প্রশ্ন আপনারা সেটা করতে পারেন। বেলা শেষ হয়ে এসছে তো আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ক্লান্ত হয়ে গেছে, এখন অনুষ্ঠান শেষ হলেই ভালো। তো কারো প্রশ্ন নেই। এত দ্রুত কথা সাহিত্যের ক্ষেত্রে এত আপনি যেটা বললেন যে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে হয়তো এখান থেকে কেউ লিখবে, কিন্তু আপনার মনে হয় কথা সাহিত্যের ক্ষেত্রে এত দ্রুত এটা নিয়ে দেখা সম্ভব? সেটা হচ্ছে কথা সাহিত্যে মানে উপন্যাসের বা গল্পের অনেকগুলো প্রেক্ষাপট থাকে, যেটা অনেক পেছনে ফিরে যে ইতিহাস নিয়ে লিখে ঐতিহাসিক উপন্যাস হয়, যেটা সমকালীন উপন্যাস হয়ে ওঠে, সমকালীন গল্প হয়ে ওঠে, সেটা তো এই সময়কে ধারণ করে লেখা যায়। আমি বলছি যে সময়ের যে ব্যাপারটা কথা সাহিত্যে লেখার জন্য হয়তো এই ঘটনাটা আসবে আমাদের, কিন্তু হয়তো এখনই আসবে না, কবিতায় যেটা সম্ভব। আমি সেটাই বলেছি যে সেটা নিয়ে আজকের এটা নিয়ে আমি আপনাকে আপনারা যারা উত্তর দিতে চান তাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি কবি ও লেখকদের বৈজ্ঞানিক বলি। বৈজ্ঞানিকরা বিজ্ঞানসম্মতভাবে কোনো কিছু দেখেন, ভাবেন এবং তৈরি করেন। একজন কবি, একজন লেখক সেই বিজ্ঞানীর মতো সমাজকে দেখেন, সমাজের অসংলগ্ন অথবা বিভিন্ন সামাজিক অসামাজিক বিষয়টি তাদের মনকে বিক্ষুব্ধ করে। সেই রকমই একটা অংশ যেটা আমাদের চোখের সামনে গত কয়েকদিন ধরে আমরা দেখছি। অবশ্যই সেটা লেখার মাঝে আমাদের আসতে পারে, একটু ধরতে ধরুন। আমরা অবশ্যই আমাদের লেখনীতে আমরা এটা অবশ্যই লেখার স্পটটা দেখাবো। আমরা এখনো বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান সরো। আমি যদি বলি সেটা আমি বলতে পারি যে আসলে কথা সাহিত্য আর কবিতা এ দুটোর মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই। এই জন্য আমি যখন একটা গল্প লিখি সেটা অনেক বড় আকারে আমার কথাগুলো সাজাতে হয়, কিন্তু কবিতা আমি কিন্তু একটা গল্পেরই ছোট রূপ করে কবিতাটা লিখব। হয়তোবা আমি 5 পৃষ্ঠার একটা লেখা এই মুহূর্তে লিখবো না, কিন্তু আমি হয়তোবা 20 লাইনের একটা কবিতা লিখতে পারি। তো এটা কিন্তু আমার একটা ডকুমেন্টস থেকে গেল, হয়তো পরবর্তীতে এই ডকুমেন্টস থেকেই হয়তো আমি একটা গল্প লিখতে চেষ্টা করবো। এটাই আমি আসলে বিষয়টা ওইটা না, বিষয়টা আসলে হয়তো আমি পরিষ্কার ঘটছে সেটা একটা শেষ হয়। আমরা হয়তো 15 দিন পরে অন্য একটা চিত্র খুঁজে পাবো। এখন যদি আপনি একটা গল্প লিখে ফেলেন, তখন গল্প আসলে একটা কাহিনীর ভিতর থেকে যেরকম থেকে আনন্দ আসে, 15 দিন পরে এর আসলে অন্য একটা চেহারা বেশি উঠবে এবং আপনার গল্পের সাথে থাকে। তখন আপনি তো একটা গল্পের ভিতরে একটা অসম্পূর্ণ অথবা একটা আপনারা দিতে সেটা অসম্পূর্ণতা খুঁজে। আসলে গল্প কিন্তু একটা ঘটনা হয় না, গল্প কিন্তু অনেক ঘটনা মিলে কিন্তু গল্প হতে পারে। তো আলটিমেটলি আমি এখন যেটা দেখছি সেখান থেকে একটা গল্প হতে পারে, 15 দিন পরে যেটা দেখবো সেখান থেকে আরেকটা গল্প হতে পারে। আমি ঘরের মধ্যে থেকেও একটা গল্প লিখতে পারি, আবার রাস্তায় বের হয়েও জনসমুদ্রের মধ্যে থেকেও একটা গল্প বের করে আনতে পারি। তো এটা সময় বলে দেবে আমরা কি করবো, কখন কি করতে হবে। আমি দুজনের কাছ থেকে শুনি, সুশীল পোদ্দার বলছেন, তারপর মনিকা বলবেন। আমি খুব তার ঐতিহাসিক কোনো বিবেচনা, রাজনৈতিক কোনো বিবেচনা, এই সমস্ত আমার কাছে মনে হয় না যে কোনো গল্প যখন কেউ লেখে সেই গল্প হয়তো রাজনৈতিক অবস্থান অনেক কিছু ধারণ করতে পারে, কিন্তু এখানে আবেগ প্রধান যে গল্প করবো, মানুষের আবেগ যেটা, আজকে একটা শিশু মারা গেল অথবা আজকে সাইড মারা গেছে, তা আমাকে যেভাবে আলোকিত করেছে ওই সময় খণ্ডাংশ আমার হৃদয়কে আলোকিত করেছে, আমি তো এটাকে দেখে লিখতে পারি। এবং সেটা আমার মনে হয় যে ইতিহাসের নিরিখে আসতে গল্প পড়ে কেউ সেটা বিশ্লেষণ করে বলবে না যে তুমি মিথ্যাটা বলেছো বা তুমি তোমার রাজনৈতিক বিশ্লেষণ সেটা বলবে। কিন্তু আমার মনে হয় যে এই যে সময়টা আমি ধারণ করলাম, এই সময়টার মধ্যে সত্য, এটা আমার কাছে মনে হয়। শুনি আমাদের প্রিয় কথা সাহিত্যিক কবি মনিকার কাছ থেকে। উত্তরটা কি গ্রহণযোগ্য হয়েছে? ঠিক আছে।
আমি বিরত থাকি। এই জন্যই আমাদের কবিগুরু বলেছেন, শেষ হইয়া হইল না শেষ, রয়ে যায় অতিথি উল্লেস। সেটাই ছোট গল্প, সে অতিথি থেকে যাবে। আর উপন্যাস তো একেবারেই শেষ উত্তরটাই দেবে, যেখানে পাঠক সন্তুষ্ট হবে। তো আজকের আলোচনা আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি। আমাদের এই দুজন মানুষকে ধন্যবাদ না দিয়ে আমি ছাড়ছি না। আমি দিচ্ছি, বিশেষভাবে দিতে হবে। আমি সেটাই দিচ্ছিলাম এখন। আমি আবারও মাইক নিলাম, সরি। আমি দুজন মানুষকে, অন্তত দুজন মানুষকে আপনাদের মধ্যে থেকে কিছু একটু বলার না বলে আমি চাচ্ছি না আসলে। আমি প্রথম যেটা বলবো সেটা হলো আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাই আমার মতো ছোট মার্চ লেভেলে যারা আমরা লেখালেখি করি, ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এই লেখকদের, তথাকথিত লেখকদের লেখাকে যেভাবে ওনার জনপ্রিয় পত্রিকা বাংলামেইল পত্রিকায় ধারাবাহিকভাবে পাবলিশ করার সুযোগ করে দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গৌরবান্বিত। শুধু তাই না, এই আজকের যে অনুষ্ঠান আমরা দেখছি এনআরবি টিভিতে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, সব বড় সব ক্যামেরা আমাদের দিকে উঁচিয়ে আছে। হয়তো টিভিতে আমরা সেই আমাদের জনপ্রিয় এনআরবি টিভিতেও আমরা দেখবো। সো সেই মিন্টু ভাইকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মিন্টু ভাই দীর্ঘজীবী হন আপনি। এবার আমি যে মানুষটার কথা বলবো, আমাদের সবারই প্রাণপ্রিয়, আমাদের সম্মানিত, কিছুদিন আগেই আমরা এখানেই সম্ভবত ওনার 7 বছরের জন্মদিন উদযাপন করেছি মহাসমারোহে। সেই আমাদের চিরতরুণ সুদর্শন সুব্রত দাদা, এই দাদা আমাদের মতো বিভিন্ন আজকে সেই কোথায় থেকে অগ্নিও চলে আসছে, ভ্যাঙ্কুভার থেকে একজন চলে আসছে শুনলাম, আবার মন্ট্রিয়াল থেকে চলে আসছে। বিভিন্ন জায়গায় থেকে মানুষগুলোকে একই মালায় রেখে উনি যে এক একটা অনুষ্ঠান এক একটা বছর পরিবেশন করে আমাদেরকে উপস্থাপিত করেন, সত্যি দাদা আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার একটা কথা ছিল, আসলে সালমাতার কাছ থেকে আমার কিছু তার সাহিত্য সম্পর্কে আমার কিছু শোনার ইচ্ছা ছিল। বিপদে পড়ে গেলাম, শেষ হইয়াও শেষ হইল না। আমার সাহিত্য, আমি নিজেকে খুব কিছুর ভিতরে ব্যস্ত রাখার জন্য সাহিত্য করি। আমার খুব প্রিয় বিষয় হচ্ছে পড়া, পড়তে ভালোবাসি, পড়তে পড়তে কখনো একটু ক্লান্ত হলে হয়তো লিখি। এখনো মনে হয় যে যেসব গল্প উপন্যাস লিখতে চাই লিখে শেষ করতে পারিনি। কাজ করছি এই মুহূর্তে বেগুনপাড়া উপন্যাসে আর ইতিহাসের বই, উত্তর আমেরিকার আদিবাসী ইতিহাস, এটা নিয়ে কাজ করছি। আশা করছি যে আরও যদি সুস্থ থাকি লেখার মতো, তাহলে লিখতে পারার মতো, এবং সেই যোগ্যতাটা যদি থাকে তাহলে হয়তো লিখবো আপনাদের জন্য। আমার সবটুকু লেখা, আমার সব কিছুই তো পাঠকের জন্য উৎসর্গ করা। আর বিশেষ প্রশ্ন করার মতো আমি তোমার তেমন বলতে পারছি না। তবে ভালো লাগে যখন সত্যি কোনো পাঠক বলে যে আপা আপনার এই লেখাটা ভালো লেগেছে। আমার কাছে ফোন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কম্পারেটিভ লিটারেচার কালচারাল স্টাডিজের মাস্টার্স ছেলেমেয়েরা, গল্পতে ফোন করেছে, তারা আমাকে নানান প্রশ্ন করেছে, তারা আমার এডুকেশন উপন্যাসটা পড়ে অনেক কিছু তারা জিজ্ঞেস করেছে, এটা সত্য কিনা, সেটা সত্য কিনা। তাদের কাছে এই উত্তরগুলো যখন দিতে পারি মনে হয় যে না, উপন্যাসের ক্ষেত্রে তো আমরা বাংলাদেশ থেকে সীমানা পেরিয়ে এখন এই প্রবাসে এসেছি, এবং আমাদের প্রবাস জীবনটা কেমন, সব কিছুই তো বাংলাদেশের আমার পাঠকদের জানার দরকার আছে। আমার চেতনায় সবসময় কাজ করে বাংলাদেশের পাঠক, কিন্তু কখন কখনো এখন যেহেতু বিশ্ব বাংলা সারা পৃথিবীতে বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে আমাদের টরন্টো জীবন, ক্যানাডার জীবন জানায়। আমাকে জার্মানিতে আমি একটা বই নিজে পোস্ট করেছি যে বইটা চেয়েছেন, পাচ্ছেন না, তো এইগুলোই দেখা হতো। তো আমার মনে হয় আজকে অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সবার সাথে।
বুঝতেই পারছেন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। 3 জন পোয়েট লরিয়েটের কবিতা থেকে পাঠ, সেটা নিয়ে আলোচনা, প্রবন্ধ সাহিত্য নিয়ে আলোচনা, কাব্য সাহিত্য নিয়ে আলোচনা এবং গদ্য সাহিত্য নিয়ে আলোচনা, এই 4টি বিষয় আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ঋদ্ধ হয়েছেন। সবশেষে আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় সুব্রত কুমার দাসকে, ক্যানাডা জার্নালের উপস্থাপক এবং ইনিশিয়েটর সুব্রত কুমার দাস মঞ্চে এসে সমাপনী বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত লেখকবৃন্দ এবং অতিথিবৃন্দ, এটি আসলে খুব ভালো কাজ নয় যে একই বক্তা একই মঞ্চে 2 বার উঠছেন একই দিনে। তবুও কখনো কখনো আমাদেরকে অনুরুদ্ধ হতে হয়। আমি আমার শুরুর বক্তৃতাতে বলেছিলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা, সেখানে যে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে ছাত্ররা নিহত হয়েছে সে বিষয়ে আমরা যে দুঃখ প্রকাশ করেছি সেই সব কথা, এবং আমরা প্রতিবাদ স্বরূপ 1 মিনিট নীরবতা পালন করেছি, শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমাদের আনন্দ যে আমাদের সেই বোধ, মানে বাংলাদেশের মানুষের সাথে আমাদের যে সহমর্মিতার বোধ, সেই বোধ কিন্তু প্রকৃতপক্ষে গত 6 ঘন্টা ধরে উচ্চারিত হয়। আমাদের সাহিত্য উৎসবের এটি হচ্ছে সফলতা বলে আমি মনে করি। একই সাথে আমি মনে করি এই আজকের আয়োজনে আমরা টরন্টোর 3 জন পোয়েট লরিয়েট, প্রাক্তন পোয়েট লরিয়েট, যারা টরন্টোর শিল্প সাহিত্যের অভিভাবক, তাদের কাছে এই বার্তা পৌঁছাতে পারলাম যে আমরা কতটা ব্যথিত, কতটা নিপীড়িত বাংলাদেশে। এই যে একটি আয়োজন, সে আয়োজনে আমরা আমাদের অনুভূতির কথা বলছি, আমাদের ভাবনার কথা বলছি, এবং একজন লেখক তখনই তিনি আনন্দিত বোধ করেন যিনি তার অনুভবকে, তার প্রতিক্রিয়াকে জ্ঞাপন করতে পারেন। আমরা যে লেখকেরা আজকে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করি, কিন্তু বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সেই মানুষদের যারা টরন্টো থেকে বহু দূর দূর শহর থেকে এসেছেন। আমি বিশেষ করে নাম উল্লেখ করব 85 বছরের তরুণী ডক্টর ঝর্ণা চ্যাটার্জির কথা। তিনি বাসে করে অটোয়া থেকে এসেছেন। আমরা উল্লেখ করতে চাই হ্যালিফ্যাক্স থেকে আসা তরুণ যুবক, তরুণ লেখক অতনু দাশগুপ্তের কথা। আমরা উল্লেখ করতে চাই সুদূর ভ্যাঙ্কুভার থেকে আসা সাহিত্যপ্রেমী, গবেষক, কবি শাহানা আক্তার মহুয়ার কথা। এসেছেন মন্ট্রিয়ল থেকে 2 জন দম্পতি, কবি এবং চিত্রী, বিখ্যাত মানুষ তারা, রাকিব হাসান এবং নাহার মনিকা, তাদের কথা। এসেছেন অটোয়া থেকে আরও একজন, তিনি সুলতানা শিরিন সাজি। এসেছেন আরও যারা, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, এবং যারা সত্যিকারের যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝবেন যে এমন মানুষরা এত দূর থেকে যখন আসার পরিকল্পনা করেন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে, তখন সেই অনুষ্ঠান প্রকৃতপক্ষে স্থগিত করে ফেলা সত্যি কষ্টসাধ্য হয়, এবং সেটি যৌক্তিক হয় বলে আমি মনে করি না, আমরা মনে করিনি। বরং আমরা এই আয়োজনের ভেতর দিয়ে আমাদের প্রতিক্রিয়াকে, আমাদের ভাবনাকে প্রকাশ করতে পেরেছি। আমি সবশেষে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয়জন, প্রিয় বন্ধু, যার কারণে এনআরবি টেলিভিশন আমার ধারণা যে আগামী 1 সপ্তাহ ধরে প্রতিদিন এই অনুষ্ঠানের সংবাদ এবং প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবে। সেই শহীদুল ইসলাম মিন্টু, তাকে বিশেষভাবে ভালোবাসা এবং কৃতজ্ঞতা, এবং তার কারণেই কিন্তু আমরা বাংলা মেল পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে পেরেছি, এবং সেই সংখ্যায় আমরা কি সম্পৃক্ত করেছি, অন্তর্ভুক্ত করেছি, সেটি হচ্ছে 31টি
রচনা, যে রচনাগুলো বাংলায় লেখা, যে রচনার প্রতিটির বিষয় ক্যানাডার ভূগোল, ক্যানাডার ইতিহাস, ক্যানাডার কৃষি, ক্যানাডার শিল্প, ক্যানাডার চিত্রশিল্প, ক্যানাডার সাহিত্য ইত্যাদি ইত্যাদি বিষয়। কেন সেগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে উদ্যোগী হয়েছিলাম? কারণ আপনারা জানেন এই টরন্টো এবং টরন্টোর আশেপাশের শহরগুলোতে গত 6 মাস, 8 মাস, 10 মাসে অন্ততপক্ষে 20,000 নবাগত বাংলাদেশি এসেছেন। তারা নতুন অভিবাসন নিতে যাচ্ছেন। সেই মানুষদের ক্যানাডা বিষয়ক একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের সমাজে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এই উদ্যোগে আমার হয়তো বিষয়টি ভাবনায় ছিল, কিন্তু শহীদুল ইসলাম মিন্টু তার সকল প্রচেষ্টা, সকল সামর্থ্য দিয়ে আমাদের এই উদ্যোগকে সফল করেছেন। তার জন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আপনারা সবাই আজকে এতক্ষণ ধরে শুনলেন, যেই অনুষ্ঠান কোনো বিনোদনের অনুষ্ঠান নয়, নৃত্যের অনুষ্ঠান নয়, সঙ্গীতের অনুষ্ঠান নয়, শুধু কথার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আপনাদের মতো মানুষদেরকে সাথে পেয়ে আমরা গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।